কেমনে আয় সবই বুঝি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুই তো বুঝবি, তুই ডেভেলপার না। দেখা যাচ্ছে তুমি তো সেই আমি লেটেস্ট কি কোর্স ভাই? করছো, লেভেল 1, মাশাআল্লাহ। টেকনোলজিয়া এ বললা চুপ থাক তো একটু। এই তাড়াতাড়ি করো, আমার তুই পিসি আবার কইতাছস বন্ধ হয়ে কে? যাচ্ছে যখন তখন, ঝামেলা আছে পিসিতে। ভাই জি ভাই, শুরু শুরু করেন। করেন। বলো হুদাই। ভাই ইম্পর্টেন্ট দেখা যাক, টপিক ভাই, বোঝাই দেখা ভাই। দিয়েন ভাই, থিওরি হইলো ইম্পর্টেন্ট টপিক গুলো দেখা দিন থিওরি। ওই আমাদের ম্যাডাম যা দিছে তাই, এর বাইরে কোনো ইম্পর্টেন্ট নাই আর। ওকে ভাই, খালি ওগুলাই ওগুলা দেখা বললেই দিন হবে, খালি ওগুলা বললেই হবে। ইনশাআল্লাহ। দেখো, আমরা কোশ্চেনটা হলো কেমনে কি- একটু কইয়া শুরু করেন। আমি বলতেছি আগে বুঝাই তারপরে বলতেছি দি। আচ্ছা আচ্ছা ভাই, ভাই হাইড করে দেন ওটা, ওটা লেয়া দেখতে ঝামেলা হয়। ঠিক আছে, শুরু করলাম। আমাদের এইখানে ম্যাথের পোর্শন আছে মাত্র খুবই অল্প আর কি, 4টা মানে ফর্মুলা জানা লাগবে, জাস্ট এই কয়টাই আর কি। এখন আমরা প্রথমে কম্পেয়ারিং কস্ট অ্যান্ড বেনিফিটস, এটা হলো এই টপিকের নাম আর কি। এখন এইখান থেকে আমাদের রিটার্ন অন ইনভেস্টের এই পোর্শনটা জানা লাগবে আর কি। দ্য রিটার্ন অন ইনভেস্টমেন্ট প্রোভাইডস ওয়ে অফ comparing the net profitability to the investment and required. এত থিওরি জানার দরকার নাই, জাস্ট ফর্মুলা মনে রাখবা। ROE is equals to average annual profit divided by total investment into 100। ঠিক আছে, এইটা জাস্ট খালি জানার জন্য আমাদের জানা লাগবে আর কি। আর আমাদের কোশ্চেনে এই যে এরকম একটা বক্স অথবা যে কোনো এইরকম ইনফরমেশন আমাদের দেওয়া থাকবে আর কি। ঠিক আছে, এয়ার দেওয়া থাকবে, প্রজেক্ট 1 প্রজেক্ট যে কটা ইচ্ছা প্রজেক্ট দেওয়া থাকুক, আমার কোনো সমস্যা নাই। সেইখানটাতে এয়ার 0 মানে এটা আমাদের বিজনেস স্টার্ট করার শুরুর বছর আর কি। ওইখানে এই যে নেগেটিভ চিহ্ন দিয়ে আমাদের জাস্ট বুঝাইছে যে এটা আমাদের ক্যাপিটাল আর কি, ইনভেস্টমেন্ট। আমরা যে ইনভেস্ট করতেছি এইটা ইনভেস্টমেন্ট বুঝাচ্ছে নেগেটিভ চিহ্ন দিয়ে, এত অ্যামাউন্ট আমরা ইনভেস্ট করলাম। এর পরের বছরে যেই অ্যামাউন্ট গুলা দেখতেছো এগুলো হলো আমাদের ক্যাশ ফ্লো, মানে প্রথম বছরে ক্যাশ ফ্লো 10,000, সেকেন্ড মানে প্রজেক্ট 1 এর ক্ষেত্রে বলতেছে, সেকেন্ড বছরেও 10,000, থার্ড বছরেও 10,000, ফোর্থ বছরে 20,000 হয়েছে আমাদের ক্যাশ ফ্লো, এবং ফিফথ ইয়ারে আমাদের হয়েছে হলো 1 লক্ষ টাকা ক্যাশ ফ্লো আমাদের ঘটছে। এখন এইখান থেকে যদি আমাদেরকে বলে যে প্রজেক্ট 1 এর জন্য আমাদের নেট প্রফিট কত, তাহলে নেট প্রফিটের একটা জাস্ট ফর্মুলা হলো আমাদের এই যে যত ক্যাশ ফ্লো আছে এই সবগুলা ক্যাশ ফ্লোর আমরা ক্যাপিটাল করব, মানে সামেশন করব, ওইখান থেকে আমাদের এই যে এটা বিয়োগ করে দিব আর কি। জাস্ট আমাদের অরিজিনাল যে ক্যাপিটাল ছিল ওই ক্যাপিটালটা আমরা বিয়োগ করে দিব, তাহলে আমরা যেই ভ্যালুটা পাবো সেইটাই হলো আমাদের নেট প্রফিট। এটাও একটা ম্যাথ আসতে পারে যে আমাদের নেট প্রজেক্ট 1 এর জন্য নেট প্রফিট কত, তাহলে আমরা এই ফর্মুলাটা করব। জাস্ট খালি কি করব যে আমরা প্রত্যেকটা ক্যাশ ফ্লো যোগ করব, প্রত্যেকটা ক্যাশ ফ্লো যোগ করব, এইগুলো সবগুলো সামেশন করব একদম। জাস্ট খালি একদম ইজি ম্যাথ, একবারে 0 ধরেও যোগ করতে পারো, অথবা এই 5টা যোগ করে তারপর এখান থেকে বিয়োগও করতে পারো, তোমাদের ইচ্ছা, এটা কোনো বিষয় না। এটা হলো আমাদের প্রজেক্ট 1 এর নেট প্রফিট, এটা প্রজেক্ট 2 এর নেট প্রফিট, এটা প্রজেক্ট 3 এর নেট প্রফিট। ঠিক আছে, এখন আমরা যদি বলে আমাদের যে ROE রিটার্ন অন ইনভেস্টমেন্ট ক্যালকুলেশন করে দেখাও প্রজেক্ট 1 এর জন্য, তাহলে আমরা কি করব, ফর্মুলাটা তো প্রথমে লিখলাম। এখন এভারেজ অ্যানুয়াল প্রফিট, এভারেজ অ্যানুয়াল প্রফিট বলতে আমাদের সেই এইখান থেকেই কিন্তু এই যে নেট প্রফিটটা আমাদের লাগতেছে, অ্যানুয়াল প্রফিট আর নেট প্রফিট একই জিনিস, এই নেট প্রফিটটা আমাদের লাগতেছে। তাহলে আমাদের যদি ROE ক্যালকুলেশন করতে বলে তাহলে আমরা নেট প্রফিটটা আমরা ক্যালকুলেশন করেই আসবো আগের থেকে। ঠিক আছে, তাহলে আমি আর এভারেজ বের করার জন্য আমরা কি করি, যতগুলা বছর আছে তত দিয়ে ভাগ করে দিব। এইখানে আমরা একটা জিনিস মাথায় রাখবো যে আমাদের এই যে ইনিশিয়াল যে ইয়ারটা 0, এইটা আমরা ক্যালকুলেশনের মধ্যে তখন আনবো না। ঠিক আছে, আমরা জাস্ট বাকি যতগুলো ইয়ার আছে, এই 5টা বছর আছে, এই 5টা বছরকে আমরা আমাদের এভারেজ ক্যালকুলেশনের জন্য আমরা এখানে কনসিডার করবো আর কি। তাহলে 50,000 আমাদের নেট প্রফিট প্রজেক্ট 1 এর জন্য, 5 বছর ধরে ক্যাশ ফ্লো করছে, 5 বছর দিয়ে ভাগ করলাম, ডিভাইডেড বাই টোটাল ইনভেস্টমেন্ট মানে হলো আমাদের ক্যাপিটাল, মানে মূল ক্যাপিটাল কত ছিল, এই যে এখানে ছিল হলো 1 লক্ষ। আমি আগেই বলছি মাইনাস সাইনটা এইখানে বুঝাচ্ছে যে এটা আমাদের ক্যাপিটাল, এইটার জন্য, এটাতে কোনো মানে হিসাব নিকাশের জন্য এই মাইনাস সাইনটা এখন আপাতত লাগতেছে না, পরের অন্য কোনো ম্যাথে লাগলে আমরা ওটা দেখবো আর কি। এই ROE এর জন্য এই মাইনাস সাইনটা আমরা এখানে আনবো না। তাহলে 1 লক্ষ দিয়ে ভাগ করলাম, 100 দিয়ে আমরা জাস্ট এটা পার্সেন্টেজে নেওয়ার জন্য ক্যালকুলেশন এটা করলাম আর কি। তাহলে আমরা এইভাবে ক্যালকুলেশন করে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট এটা আমরা ক্যালকুলেশন করলাম। এরপরে আমাদের এই যে প্রজেক্ট 4 এর জন্য রিটার্ন অন ইনভেস্টমেন্ট আমরা এখানে ক্যালকুলেশন করছি, এটা একটা দেখাই দেই। এই যে 1,20,000 ছিল আমাদের ইনভেস্টমেন্ট, প্রথম বছর 30,000 ক্যাশ ফ্লো, তারপরের বছর 30,000, তারপরের বছর 30,000, তারপরের বছরে 30,000, তারপরের বছরে 75,000 আমাদের ক্যাশ ফ্লো ঘটছে আর কি। এখন ওইখান থেকে যদি আমরা এটা
ক্যালকুলেট করি তাহলে এই সবগুলো আমরা যোগ করব, এখান থেকে বিয়োগ করে দেখবো কি যে আমাদের 75,000ই থাকে, তাহলে আমাদের নেট প্রফিট হলো 75,000। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি এভারেজ অ্যানুয়াল প্রফিট ছিল কত, তাহলে 75,000 ডিভাইডেড বাই 5 ডিভাইডেড বাই 1,20,000 ইনটু 100, এটা 12.5%, এটা আমাদের আসতেছে। এখন আমাদের যতগুলো প্রজেক্টের জন্য বাইর করতে বলবে ততগুলো প্রজেক্টের জন্যই আমরা ক্যালকুলেশন করব। এরপরে আরেকটা এইখানে একটা জিনিস আছে যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যার যত বেশি তত ওইটা আমাদের জন্য বেটার। বুঝতে পারছো? রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এখন আমাদের যদি এখানে বলে যে প্রজেক্ট 1 বেটার হবে আমাদের জন্য, না প্রজেক্ট 4টা বেটার হবে, তাহলে আমরা এখানে বলতে পারি যে অ্যাজ পার রিটার্ন অন ইনভেস্টমেন্ট আমরা বলতে পারি যে এখানে আমাদের প্রজেক্ট 4টাকে আমরা কনসিডার করতে পারি ওভার হলো প্রজেক্ট 1, কারণ এই রিটার্ন অন ইনভেস্টমেন্ট হলো আমাদের বেশি আসছে এই কারণে। এরপরে আরেকটা ম্যাথ আছে হলো নেট প্রেজেন্ট ভ্যালু। এখন নেট প্রেজেন্ট ভ্যালুর এনপিভি এর ফর্মুলা হলো সামেশন অফ টি টু টি 0 থেকে n পর্যন্ত যাবে সিটি ডিভাইডেড বাই 1 প্লাস আর টু হোল টু দি পাওয়ার টি। এখন সিটি দিয়ে বুঝেছি আমরা ক্যাশ ফ্লো এট ইয়ার টি, মানে প্রত্যেক বছরের ক্যাশ ফ্লো এখানে আমরা বুঝাচ্ছি, আর আর হলো ডিসকাউন্ট রেট, আর টি হলো বছর। এখন আমার এখানে ক্যাশ ফ্লো দেওয়া আছে, বছরও দেওয়া থাকবে, এই যে ডিসকাউন্ট রেট সবকিছু দেওয়া থাকবে, জাস্ট আমার ক্যালকুলেশন করে বের করতে হবে এই টেবিলটা থেকে, এই টেবিল থেকে সবকিছু ক্যালকুলেশন করব আমরা। এখন তাহলে আমরা যদি রিটার্ন অন ইনভেস্টমেন্টটা ক্যালকুলেশন করি প্রজেক্ট 1 এর জন্য, তাহলে আমরা ওটা কিভাবে ক্যালকুলেশন করতে পারি, এই যে আর সামেশন দিয়ে বুঝাচ্ছে কি টি 0 থেকে আমাদের যত পর্যন্ত বছর আছে প্রত্যেকটার জন্য আমাদের ক্যালকুলেশন করতে হবে। এখন আমাদের এখানে বছর আছে টি 0 থেকে 5 পর্যন্ত, তার মানে টোটাল 6 বছর আমাদের এখানে হিসাব করতে হবে, সেই জন্য এখানে আমরা ক্যালকুলেশন এই যে এখানে করতেছে। এখন আমার সিটি ক্যাশ ফ্লো, সি মানে কি এই টি এর ভ্যালু মনে করো যে এখানে তো সরাসরি লিখে দিছে, অ্যাকচুয়াল ব্রেকডাউনটা হবে এরকম সি 0 ডিভাইডেড বাই 1 প্লাস আর এর একটা ভ্যালু থাকবে মনে করো 0.1 এখানে দেওয়া আছে সেজন্য 0.1, আর টি এর ভ্যালু হলো প্রথমে 0, এরপরে প্লাস হবে হলো সি 1 বছরের বেলায় ডিভাইডেড বাই 1 প্লাস 0.1 হোল টু দি পাওয়ার 1, এইভাবে আমাদের 5 পর্যন্ত যাবে আমাদের এই যে এই জিনিসটা এটাই ঘটছে আর কি। এখন তাহলে সি0 বলতে কি আমি সি দিয়ে কি নোট করছিলাম ক্যাশ ফ্লো এট এআরটি, তাহলে ক্যাশ ফ্লো আমার 0 ইয়ারে ক্যাশ ফ্লো কত ছিল, এই যে এইখানটার ক্ষেত্রে নেট প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে আমাকে মাইনাস সহ ক্যালকুলেশন করতে হবে, কারণ এটা আমাদের ইনভেস্টমেন্ট, এই জন্য আমাদের এখানে মাইনাস 1 লক্ষ টাকা আমি এখানে ধরছি। দেখো ভাই 0.1টা কেন? 0.1 হলো ডিসকাউন্ট রেট, এটা দেওয়া থাকবে কোশ্চেনে, সমস্যা নেই, বলাই থাকবে যে ডিসকাউন্ট রেট 0.1 অথবা 1%, যে কোনো একটা কিছু বলা থাকবে আর কি। ওইখান থেকে তোমাকে ওই যে এটা প্রবাবিলিটির মতো যদি 1% বলা থাকে তাহলে ওইটাকে 100 দিয়ে 10% তো 10% 0.01 হয়তো 1% এ মনে হয়। তাহলে 10, আচ্ছা ওইখানে 0.1 হলো 10% আর কি, মানে দেওয়া থাকবে, এক্সাক্ট মোটিভটা হলো দেওয়া থাকবে আর কি, এটা ভ্যালু যাই থাকুক, বুঝতে পারছো, ডিসকাউন্ট রেট দেওয়া থাকবে আর কি। এখন তাহলে এখানে আমি কি করছি 0 বছরে ছিল আমার 1 লক্ষ টাকা, আর 1 তো 1 আর 0.10 হোল টু দি পাওয়ার 0 প্লাস এর পরের বছরে ক্যাশ ফ্লো দেখো আমাদের ছিল 10,000 টাকা, ঠিক আছে, এই যে 10,000, তাহলে কি লিখবো 10,000 ডিভাইডেড বাই 1 প্লাস 0.1 হোল টু দি পাওয়ার 1, আবার পরের বছর ছিল 10,000, এইভাবে আমি প্রত্যেকটার জন্য ক্যালকুলেশন করব। তারপরে হলো রেজাল্ট আমার যেটা আসবে, এই যে দেখো রেজাল্ট আমার এইটা আসছে। আমার এখন হলো এই প্রজেক্টের নেট প্রেজেন্ট ভ্যালুটা হলো আমার $620 আর কি, বুঝতে পারছো। এই আমি যখন 5 বছর পরে আমাদের এই প্রজেক্টের ভ্যালু হলো $620, জাস্ট এতটুকুই। এখন যদি আমার ক্যালকুলেশন করতে বলে যে প্রজেক্ট 4 এর জন্য, তাহলে আমি ওইভাবে প্রজেক্ট 4 এর জন্য ক্যালকুলেশন করব। এখন দুইটা প্রজেক্টের মধ্যে যদি কম্পারিজন করতে বলে, তাহলে আমার যার প্রজেক্টের মানে ভ্যালু বেশি আসবে ওইটা আমার জন্য ভালো, কারণ কি আমি চাবই হলো আমার ভ্যালু যাতে বাড়ে, একটা প্রজেক্টের ওভার দ্য ইয়ার আমার ভ্যালু যাতে বাড়ে। এখন এটা যদি 620 হয় আর প্রজেক্ট 4 এর জন্য যদি আমি দেখি যে 720 আসতেছে অথবা 630 আসতেছে, তার মানে আমি কি প্রজেক্ট 1 এর থেকে আমার প্রজেক্ট 2টা হলো মানে অথবা প্রজেক্ট 4টা হলো ভালো, এইটা আমি ডিনোট করতে পারি আর কি। এরপরেরটা হলো আমার পে ব্যাক পিরিয়ডের ম্যাথ, এইটা দরকার নাই এটা। ভাই হ্যাঁ আচ্ছা বল বিকাশ বল ভাই, ওখানে হচ্ছে এন এর মানটা কই থেকে পেলেন একটু বলবেন? কোথায়? হ্যাঁ এখানে এন এর মান, এটা হ্যাঁ এই যে এন এর মান, ভাই শোনা যাচ্ছে না। এটা কিন্তু আর, এটা আর এন না, এটা ডিসকাউন্ট রেট।
এই যে আর আর এই আর এটা ডিসকাউন্ট রেট, এটা দেওয়া থাকবে কোশ্চেনে, বলা থাকবে যে ডিসকাউন্ট রেট এত। ভাই আর এর মানটাই এন? না 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 না, এন এর এইটা এন হলো কত বছর পর্যন্ত যাইতেছে। আচ্ছা টি ইয়ার মানে এটা এন তো জাস্ট খালি একটা ও নিচের ওটা আর 1 প্লাস আর 1 প্লাস আর। আচ্ছা 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 ভাই, হ্যাঁ আচ্ছা ভাই, মনে করেন একটা প্রজেক্টে হচ্ছে আপনার নেট প্রেজেন্ট ভ্যালু বেশি আসছে, আরেকটা হচ্ছে আপনার ওই যে এটা কি বের করলেন আরই। হ্যাঁ, আরো এই আরেকটা প্রজেক্টে বেশি আসছে, তখন কোন প্রজেক্ট বেশি ভালো হবে? আচ্ছা ওটা বলতেছে, ওটার কোন মানে প্রেসিডেন্সি আছে আর কি, বুঝতে পারছো? ওটা হিসাব করা লাগে। আচ্ছা ঠিক আছে। আগে এটা পেব্যাক পিরিয়ড দেয় আমাদের, যদিও ম্যাডাম বলছে এত কিছু দেখার দরকার নাই, জাস্ট ম্যাথ। ওই রকম কোনো বলে নাই যে এরকম কম্পারিজন করে কোনটা ভালো খারাপ এরকম আসবে, এরকম কিছু বলে নাই যদিও। ঠিক আছে। এখন দেখো এই যে আমাদের এটা একটা এক্সাম্পল ছিল যে একটা প্রজেক্টের জন্যই দিছিল আর কি, ঠিক আছে? আমাদের সিটিতেও একটা প্রজেক্টের জন্যই দিছে, যে এরকম একটা এক্সাম্পল। এখন এখান থেকে বলছে নেট প্রফিট ক্যালকুলেট করার জন্য, আমি পিআরটা দেখাইতেছি, পেব্যাক পিরিয়ডটা এখানেই দেখাবো আর কি। এখানে বলছে এটা, তাহলে আমি যদি নেট প্রফিট ক্যালকুলেশন করি তাহলে প্রত্যেকটার যোগফল করে দিব, যা আসবে ওইটা আমার নেট প্রফিট। এরপর আমি এনপিভি, এই যে ক্যালকুলেট এনপিভি এট ডিসকাউন্ট রেট 8, ঠিক আছে? এইভাবে বলা থাকবে আর কি। তারপরে যে ক্যালকুলেট আরওই, মানে এই তিনটা তো আমরা দেখেই ফেলছি আগে। এখন হলো ক্যালকুলেট পেব্যাক পিরিয়ড। পেব্যাক পিরিয়ডটা আমরা দেখবো হলো এখান থেকে। হ্যাঁ, এই যে পেব্যাক পিরিয়ডের জন্য আমাদের এই ছকটা আবার আঁকা লাগবে, ছক আঁকা লাগবে। এই প্রজেক্ট মানে যেই ছকটা আমাদের দেওয়া থাকবে ওটা তো অ্যাজ ইট ইজ এখানে বসবে, জাস্ট একটা কলাম অ্যাড হবে কমিউলেটিভ ক্যাশ ফ্লো। এখন কমিউলেটিভ ক্যাশ ফ্লোতে আমরা কি করব, প্রথম যে 0 ইয়ারের জন্য যেটা আছে ওটা আমরা অ্যাজ ইট ইজ এইখানে ফাঁকা রেখে দিব। 1 বছরেরটা কি করব, 1 বছরেরটা আমরা এখানে প্রথম বছরেরটা কমিউলেটিভে প্রথম বছরেরটা এখানে অ্যাজ ইট ইজ বসাই দিলাম 8000। এরপরে কি হবে, 8000 এর সাথে আমার সেকেন্ড ইয়ারের যেটা ওইটা যোগ হয়ে সেকেন্ড ইয়ারের কমিউলেটিভে বসবে। যেমন এই যে 8000 এই যে এইভাবে আসতেছে, এইভাবে প্লাস হয়ে আসতেছে আর কি জিনিসটা, এই যে এইভাবে প্লাস হয়ে আসতেছে জিনিসটা, ঠিক আছে? প্রবলেম থাকলে বলো যে 8000 প্লাস 12000 ইজ ইকুয়াল টু 20000, আবার 20000 এর সাথে 18000 যোগ হয়ে 38000, আবার 38000 এর সাথে 22000 যোগ হয়ে 60000, আবার 60000 এর সাথে আমাদের এই 40000 যোগ হয়ে হইছে হলো 1 লক্ষ টাকা। এটা হলো আমাদের কমিউলেটিভ ক্যাশ ফ্লো। এটা আমাদের লাগবে কারণ আমাদের ফর্মুলাতে আছে। এখন হলো পেব্যাক পিরিয়ডের ফর্মুলাটা হলো ইয়ার বিফোর ফুল রিকভারি। এখন পেব্যাক পিরিয়ড জিনিসটা অ্যাকচুয়ালি হলো কি, আমি যে আমার ইনভেস্টমেন্টটা করছিলাম প্রজেক্টে কততম বছরে যায় আমি আমার ইনভেস্টমেন্টটা ব্যাক পাইতেছি, এটা কাইন্ড অফ ব্রেক ইভেন অ্যানালাইসিসের মতোই। ব্রেক ইভেন অ্যানালাইসিস আমরা করতাম যে আমরা যে আমাদের লাভ আর লসের যে ইয়াটা ছিল ওইটা যে যখন সমান হয়ে যায় তখন আমরা ওটাকে ব্রেক ইভেন পয়েন্ট বলি। জাস্ট এটা হলো যে কোন বছরে যায় আমাদের এই ব্রেক ইভেন পয়েন্ট মানে ঘটতেছে, ব্রেক ইভেন পয়েন্টটা ঘটতেছে, ওইটাই জাস্ট ওইটাকেই পে ব্যাক পিরিয়ড বলে আর কি। এখন হলো ইয়ার বিফোর ফুল রিকভারি। রিকভারি বলতে যে আমার যে ইনভেস্টমেন্টটা ছিল ওইটা আমি রিকভারির আগের বছরটা আমি এখানে আগে ক্যালকুলেশন করব, এতটুকু বছর আমার লাগতেছে, অ্যাটলিস্ট এত বছর লাগতেছে, তারপরে কত বছর লাগতেছে ওই জিনিসটা হলো আমার এই পাশে আছে। এখন ইয়ার বিফোর ফুল রিকভারি প্লাস আনকভার্ড কস্ট। আনকভার্ড কস্ট এটা আমি বাইর করে দেখাই দিব কেমনি করা লাগে। তারপরে ক্যাশ ফ্লো ডিউরিং দ্য ইয়ার। এখন এই যে দেখো এইখানে আমার বাইর করতে আনকভার্ড কস্ট জিনিসটা কি, আমরা এখানে ক্যালকুলেশন করতেছি এই যে কমিউলেটিভ। দেখো 4 নাম্বার বছরে যায় দেখতেছি আমার কমিউলেটিভ ক্যাশ ফ্লো হয়ে গেছে 60000, আর 3 নাম্বারের বছরে ছিল 38000 কমিউলেটিভ ক্যাশ ফ্লো। এখন কমিউলেটিভ ক্যাশ ফ্লো এইখানে আমার ইনভেস্টমেন্ট কত ছিল, একদম ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ছিল হলো 50000। এখন আমার 3 নাম্বার বছর হয়ে 38000, আমি কি আমার টাকা উঠাইতে পারছি 3 নাম্বার বছরে? উঠাইতে পারি নাই। কিন্তু 4 নাম্বার বছরে যায় দেখতেছি আমার এটা 60000 হয়ে গেছে। তার মানে কি এই 4 নাম্বার বছরেই কোনো একটা টাইমে আমি 50000 টাকা পায়ে গেছি, তারপরও আরো অতিরিক্ত 10000 টাকা আমি পাইছি, রাইট? কনফিউশন আছে কোনো? না ভাই ঠিক আছে। আমি 4 নাম্বার বছরে যে আমার যে ইনভেস্টমেন্ট ছিল ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ওইটা আমি রিকভার করছি, তারপরও আরো 10000 টাকা আমি এক্সট্রা ক্যাশ ফ্লো আমার কোম্পানিতে ঢুকছে। তাহলে আমি বুঝতেছি আমার এই 4টা বছর তো আমার লাগছেই, অ্যাটলিস্ট 4 বছর লাগছে। এই যে ইয়ার বিফোর ফুল রিকভারি অ্যাটলিস্ট 4 বছর লাগছে, আর তার মানে আমি 4 নাম্বার বছরে আমার রিকভারি হয়ে গেছে, আমি এটা বুঝতেছি। তাহলে এখন আমার ফর্মুলা অনুযায়ী আমার ইয়ার বিফোর ফুল রিকভারি তাহলে কত হবে, তার আগের বছর আমি কত 3, কারণ যেহেতু আমার 4 নাম্বার বছরে ফুল রিকভারি হয়ে গেছে তার আগের বছর হলো 3। এখন আমি দেখবো যে 4 নাম্বার বছর হইছে, বাট অ্যাকচুয়ালি এটা তো 4-এর কোন মাসে হইছে, কতটুকু টাইম গেছে এইটা তো আর আমি জানি না। এখন 4 নাম্বার বছরে জানুয়ারিতে হইতে পারে, ফেব্রুয়ারিতে হইতে পারে, অথবা জুন জুলাই আগস্ট, কোথায় হইছে জিনিসটা এটা তো আমাকে বাইর করতে হবে, রাইট?
এখন ওইটা জিনিসটা হলো যে এই এখন পরের পোরশনটা দিয়ে আমরা ওইটা ক্যালকুলেশন করব। এখন তো আনকভার্ড কস্ট হলো যেই বছরে আমার ফুল রিকভারিটা ঘটে গেছে ওইটার কমিউলেটিভ যেই ক্যাশ ফ্লোটা ছিল ওইটার থেকে তার আগের বছরের কমিউলেটিভ ক্যাশ ফ্লোটা আমি ভুল বললাম একটু ভুল বললাম। ক্যাশ ফ্লোটা 50,000 থেকে বাদ দিব না, ইনভেস্টমেন্ট আসবে এখানে, সরি ভুল বলছি। আনকভার্ড কস্টটা হলো যে আমার এই যে আগের বছরে যেই বছরে আমি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আমি রিকভারি করে ফেলছি তার আগের বছরে কমিউলেটিভ ক্যাশ ফ্লো কত আছে ওইটা আমি দেখব। ওইখান থেকে আমার ইনভেস্টমেন্টটা রিকভারি করতে কত টাকা দরকার, এই যে ডিফারেন্সটা এইটাই হলো আমার আনকভার্ড কস্ট। মানে আমার 38,000 টাকা কভার্ড হয়ে গেছে, এখন আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল 50,000, তাহলে 50,000 আরো কভার করার জন্য আমার আরো কত টাকা দরকার, আরো 12,000 টাকা দরকার। ওই 12,000 টাকাটাই হলো আনকভার্ড কস্ট। বুঝতে পারছো? কোনো সমস্যা? আরেকবার কোনটা বলবো সেটা বলো। লাস্টে যে যে আনকভার্ড কস্টই। আচ্ছা, আনকভার্ড কস্ট আমি এখন এখানে দেখতেছি কি আমার 4 নাম্বার বছরে যে দেখতেছি আমার 50,000 টাকা রিকভারি হয়ে গেছে, কিন্তু কোন 4 নাম্বার বছরে কোথায় হয়েছে এটা আমি জানি না, সেই জন্যই পেব্যাক পিরিয়ড এক্স্যাক্টলি ক্যালকুলেশন করতে হবে আমাকে, রাইট? এখন আমি দেখতেছি যে 4 নাম্বার বছরে আমার পুরোটা কভার হয়ে গেছে, তার আগের বছরের আমি আনকভার্ড কস্ট ক্যালকুলেশনের জন্য তার আগের বছরের কমিউলেটিভ ক্যাশ ফ্লোতে যাব। কমিউলেটিভ ক্যাশ ফ্লোতে আমি গিয়ে দেখলাম আমার এখানে ভ্যালু আছে 38,000। এখন আমি দেখতেছি আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত ছিল 50,000, তাহলে 50,000 আমাকে আমি যদি রিচ করতে চাই তাহলে আমার আরো কত টাকা দরকার সেটা আমি এখানে 38,000 আছে, তাহলে 50,000 থেকে 38,000 বিয়োগ দিলে 12,000, তার মানে এই 12,000 টাকা হলো আমার দরকার। এইটাই হলো আমার আনকভার্ড কস্ট, মানে কত টাকা এখন আমার বাকি আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অ্যাচিভ করার জন্য অথবা রিচ করার জন্য, ওই টাকাটাই হলো আনকভার্ড কস্ট। আমি এইখানে আনকভার্ড কস্টটা বসাবো, ঠিক আছে? এখন হলো ক্যাশ ফ্লো ডিউরিং দ্য ইয়ার। ক্যাশ ফ্লো ডিউরিং দ্য ইয়ার বলতে হলে এখানে ডিউরিং দ্য ইয়ার না দিয়ে ডিউরিং দ্য রিকভারি ইয়ার দিলে সবচেয়ে বেটার হয়, তাহলে বুঝতেও প্রবলেম হয় না। মানে আমাদের রিকভারি হয়েছে কোন বছরে, 4 নাম্বার বছরে রিকভারি হয়েছে, সেই জন্য এইটা দিলে একদম প্রিসাইসলি বোঝা যায় যে এটা কোন বছরে যে রিকভারি হয়েছে। তাহলে আমি ক্যাশ ফ্লো ডিউরিং দ্য রিকভারি ইয়ার, এন্ড রিকভারি আমার 4, রিকভারি এর ক্যাশ ফ্লো কত ছিল এই যে 22,000, এইটাই জাস্ট আমি এখানে বসাচ্ছি, ঠিক আছে? এখন দেখো আমি ইয়ার বিফোর ফুল রিকভারি ছিল আমার 3, কারণ আমি 4 নাম্বার বছর রিকভারি করছি, তার আগের বছর হলো 3 প্লাস আনকভার্ড কস্ট হলো আমার 38,000 আছে, এখন 50,000 হইতে আরো 12,000 লাগবে, 12,000 দিলাম। আর এয়ার ক্যাশ ফ্লো ডিউরিং দ্য রিকভারি ইয়ার এটা ছিল 22,000, এই 22,000 বসালাম। তারপরে ক্যালকুলেশন করে দেখলাম যে 3.55 বছর আমার লাগবে হলো আমার 50,000 ইনিশিয়াল ইনভেস্টমেন্ট রিকভারি করতে। এইটাই হলো আমার পেব্যাক পিরিয়ড। এখন এইটা আমাদের আর কোনো কিছু দেখায় না এরপরে, যেটা কত বছর কত দিন হিসাব ক্যালকুলেশন এগুলো আমাদের দেখায় না। যাদের ক্লাসে দেখাইছে ওটা নিজ দায়িত্বে শিখে নিবে আর কি। এখন আমাদের দেখায় না, আমাদের এতটুকু ছাইড়ে দিতে বলছে, এতটুকু ছাইড়ে দিব ভাই। 3.5 এটা কি ইয়ার আসলো না, ইয়ার লিখে দিব? এত ইয়ার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন ছিল, এখানে যদি আমার তৃতীয় বছর ইয়ারে যদি ধরেন 38,000 যদি আমার 50,000 কভার হয়ে যেত, তাহলে আনকভার কস্টে কি মানে জিরো থাকতো? মানে এইখানে 50? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আনকভার্ড কস্ট জিরো, সমস্যা কি? ওটা তো তাহলে তুমি বুঝতেছোই যে 50,000 3 নাম্বার বছরে হয়ে যেতেছে, তাহলে তুমি দেখো কি রিকভারি ইয়ার থাকবে 2 বিফোর। কোনটা বুঝি নাই, মানে ইউর বিফোর ফুল রিকভার, এখানে কি তখন ইয়ার 2 থাকবো? হ্যাঁ ইয়ার 2 থাকবে। আচ্ছা হ্যাঁ জি ভাই বুঝছি। ভাই হ্যাঁ ভাই, এই যে কমিউনিটিভ ক্যাশ ছিল হলো যে পেব্যাক পিরিয়ড যার যত কম হবে ওটা তত ভালো প্রজেক্ট, বুঝতে পারছো? মানে পেব্যাক পিরিয়ড মানে কি, আমি একটা প্রজেক্টে ইনভেস্ট করতেছি, ও যত দ্রুত আমাকে আমার প্রফিট দিতে পারবে তার মানে তত ভালো। এখন একটা প্রজেক্ট 1 এর মনে করো 3.55 আসছে, প্রজেক্ট 4 এর জন্য আসছে 2.5, তাহলে কি 2.5 আমার অলওয়েজ বেটার। কিন্তু এই তিনটার মধ্যে এনপিভি, তারপরে হইলো আরওই, এগুলোর মধ্যে আমাদের প্রথমে ক্যালকুলেশন করা লাগে হলো এনপিভিটা দেখা লাগে যে আমাদের মানে আমাদের মূল এজেন্ডা কি থাকে, প্রফিট করা, রাইট? এই প্রফিটটা যত দ্রুত আমি মানে প্রফিটটা যত পাবো ওইটাই আমার জন্য সবচেয়ে। এই যে আসিফ যে শুরুতে কোশ্চেন করছিল যে আমি যদি দুইটারই সেম হয় তাহলে আমি কি করব, এরকম কোশ্চেন করছিল না আসিফ? হ্যাঁ হ্যাঁ।
মনে করো যে নেট প্রফিট, আচ্ছা এটা প্রেসিডেন্সিটা একটু ছিল একটা জিনিস, ফাঁকা জায়গা কই, আচ্ছা এইখানে দেখো, মনে করো যে দুইটা প্রজেক্টের মধ্যে কম্পারিজন করতে বলছে, তুমি শুরুতে কম্পারিজন সবকিছু বের করে দেখলা প্রেসিডেন্সিতে হবে আগে হলো এনপিভি প্রেসিডেন্সি পাবে বেশি, তারপরে আরওই, তারপরে হলো পেব্যাক পিরিয়ড। বুঝতে পারছো? পেব্যাক পিরিয়ড আর কি। আচ্ছা, এখন পেব্যাক পিরিয়ডের না বেশি ভালো বললেন, হ্যাঁ পেব্যাক পিরিয়ড না কম হলে ভালো বললেন। আমি এটা প্রেসিডেন্সি বলছি দুইটার মধ্যে, ওটা তো ভালো অবশ্যই, আমি ওটাই বলতেছি। দেখো মনে করো যে একটা সিনারিও করো, চিন্তা করো যে প্রজেক্ট 1 এর এনপিভি মনে করো আসছে হলো 10%, প্রজেক্ট 2 এর এনপিভি আসছে মনে করো হলো যে 15%। এইটা যদি ঘটে যায় তাহলে যাই এই ভ্যালু যাই আসুক না কেন, তোমাকে এই যে এইটার বেসিসে এনপিভির বেসিসেই ওকে বলতে হবে যে আমি এইটাই নিব, কারণ ও আমাকে আমার নেট প্রেজেন্ট ভ্যালুটা অনেক ভালো দিচ্ছে আর কি। বুঝতে পারছো? এইটা এখন মনে করো দুইটাই সেম, প্রজেক্ট 1 এরও 10, প্রজেক্ট 2 এরও 10, তাইলে আমি কি কনসিডার করব? তখন আমি আরওআই কনসিডার করব। বুঝতে পারছো? হ্যাঁ ভাই ঠিক আছে, তখন আমি আরওআই কনসিডার করব, দেখবো যে আরওআই কার বেশি, আরওআই যার বেশি ওকে আমি সিলেক্ট করব। এখন দেখবো যে বাই এনি চান্স দুইটা আরওআই সেম চলে আসে, তখন আমি পেব্যাক পিরিয়ড দেখব, যে পেব্যাক পিরিয়ড যার কম আমি ওকে সিলেক্ট করব। বুঝতে পারছি ভাই। এত ডিটেইলসে দিবে না মনে হয়, আমাদের এগুলো কিছু দেখায় নাই যদিও, মানে আমি এটা ওই চ্যাটজিপিটি গাইডটা দেখলাম যে এরকম বলছে। এখন অনেক ক্লাসে দেখলাম মনে হয় আইআইআর আরেকটা কি যেন দেখাইছে, এটা আমাদের অবশ্য দেখায় নাই। থাক ভাই, দেখায় না এগুলো এখন আমাদেরও দেখায় নাই। ঠিক আছে, আচ্ছা ভাই, আইআরআর না আমাদের দেখাইছে, দেখাইছে আর আবার দেখাইছে। এ বাড়ি তো জানে, বাড়ি তো ভালো ক্লাস করে। আইআরআর না দেখাইছে, আইআরআর না কোনটা আইআরআর? হ্যাঁ ওটা পুরোটা ফর্ম কি? পুরো ফর্ম তো জানি না, কিন্তু আমার তো লাগে আইআরআর করাইছে আমাদের। ওই যে আমি কই, ওই যে তোর হচ্ছে মানে একটা ট্রি টাইপের, মানে আর আমি একটার জানি পর না, একটা ভাই, আসতেছে, আমার ওটা শোনা শোনা লাগতেছে। স্ন্যাপ ভাই তো যেহেতু করা নাই, এই দাঁড়াও, এইখানে আরেকটা ইয়া আছে, জাস্ট থিওরির মতো ছোট্ট একটা কোশ্চেন আছে, ব্রেক ইভেন অ্যানালাইসিস, ঠিক আছে? ওটা তোমরা দেখে নিও ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, থিওরি কি কি আছে ওগুলা একটু দেখায় দিবেন? থিওরি তো আছে অনেক কিছু, এখন ওটা কোথা থেকে দেখাবো সেটা বলো। যদি আইআরআর পাস আমি আপনাদের ভিডিও করিস, দূর আইআরআর মন ইয়ে নেই। হ্যাঁ ভাই বলেন। এই যে এখানে দেখো, এই যে প্রজেক্ট লাইফ সাইকেল, ঠিক আছে? এটা হলো আমাদের 1 এ আছে, এই যে প্রজেক্ট লাইফ সাইকেল পড়বা, জাস্ট কি ওটার ব্যাখ্যা পড়বা, কোনটাতে কি হইতেছে এগুলো জাস্ট পড়বা। আচ্ছা, তারপর ফিজিবিলিটি স্টাডি সম্ভবত লেকচার 2 এর মধ্যে আছে। এই যে ফিজিবিলিটি স্টাডি পড়বা, 3টা ফিজিবিলিটি আছে, টেকনিক্যাল ফিজিবিলিটি, ইকোনমিক ফিজিবিলিটি, অপারেশনাল ফিজিবিলিটি। আর একটা সিনারিও দিয়ে বলতে পারে, আমাদের সিটিতে একটা কোশ্চেন দিছিল, একটা সিনারিও দিয়ে বলছিল যে ওর এত টাকা এইখানে খরচ হইতেছে, এত টাকা এইখানে খরচ হইতেছে, এই জিনিসপত্র টেকনিক্যাল জিনিসপত্র লাগতেছে। তারপরে জিনিসটা হলো যে ও একটা মানে সব দিয়ে দিল আর কি জিনিসটা, তারপরে কাহিনী বলছে যে এটা কি ফিজিবলি মানে ফিজিবল কিনা জিনিসটা, মানে এই যে ও জিনিসটা করতে চাচ্ছে এটা কি ফিজিবল কিনা, যেহেতু দেওয়া এখানে তুমি তোমার ইচ্ছা মতো ব্যাখ্যা করতে পারো, এখানে কোনো ফিক্স নাই। মনে করে সেম সিনারিওতে কেউ একজন বলতে পারে না ফিজিবিলিটি ওর ফিজিবল না, আবার সেম সিনারিওতে বলতে পারে যে ফিজিবল। এটা তোমার উপর ডিপেন্ড করবে যে তুমি ফিজিবিলিটি মানে কি গ্রহণযোগ্যতা। এখানে ফিজিবিলিটি মানে হলো সম্ভাব্যতা, যে এই যে কাজটা করতে চাইতেছে এই কাজটা করতে পারবে কি পারবে না। এটা মনে করো একটা প্রজেক্ট তুমি বানাবা, প্রজেক্টটা তুমি বানাইতে পারবা কি পারবা না, তোমার গ্রহণযোগ্যতা আর কি। ওই প্রজেক্ট বানানোর জন্য তুমি টেকনিক্যাল সাপোর্ট তোমার আছে কিনা পর্যাপ্ত, ওইটার জন্য তুমি যে প্রজেক্টটা বানাইতে চাইতেছো ওইটার জন্য তোমার ইকোনমিক্যাল সাপোর্টটা আছে নাকি। এখন তুমি এমন একটা প্রজেক্ট বানাইতে চাইতেছো যার জন্য এই $200 বিলিয়ন দরকার, এখন ওইটা কি ফিজিবল ইকোনমিক্যালি? ওটা তো ফিজিবল না। তারপর অপারেশনাল ফিজিবিলিটি, তুমি যেটা বানাইলে ওটা মানুষের কতটুকু কাজে লাগতেছে, বুঝতেছো? ওই সিস্টেম অ্যানালাইসিসে লিখছিলাম এগুলো কোনো কাজে আসলো না, তাহলে ওটা অপারেশনাল এক্স্যাক্টলি সিনারিও পরে তোমাকে বুঝতে হবে যে কোনটা কি, ওটা দেখে পরে থিওরিতে ভাই। এরপরে এটা তো বলছে, এখন হলো যে ম্যাথের তো সবগুলো দেখাইলাম। এই যে ব্রেক ইভেন অ্যানালাইসিস যেটা ছিল ওটা অনলি থিওরি, এটা জাস্ট দেখে নিবা তোমরা যে এটা জিনিসটা কিভাবে কাজ করে, গ্রাফটা দেখবা তাহলে সবচেয়ে ভালো হবে। তারপরে যে এগুলোতে দেখলাম নেট প্রেজেন্ট ভ্যালু, প্রফিট, প্লেব্যাক পিরিয়ড, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, সবগুলো দেখলাম। এখন হলো বলছে যে ক্যারেক্টারিস্টিক্স অফ ইফেক্টিভ টিমস, হাউ টু বিল্ড অ্যান ইফেক্টিভ টিমস। এটা একবারে অ্যাজ ইট ইজ দেওয়া আছে, যে দেখো লেকচার 4 এ
এই যে ক্যারেক্টারিস্টিক ইফেক্টিভস, এই যে সবগুলা ক্যারেক্টারিস্টিক্স যতগুলা ক্যারেক্টার এগুলো সব পড়বা আর কি, বুঝতে পারছো? এই যে ক্যারেক্টারিস্টিক তিনটা স্লাইডে আছে, ক্যারেক্টারিস্টিক্স অফ ইফেক্টিভ টিম এগুলো পড়তে হবে। আর এখানে যাই যে হাউ টু বিল্ড অ্যান ইফেক্টিভ টিম, এই যে এগুলো দেওয়া আছে, এই প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে পড়বা, ওগুলো ব্যাখ্যা করবা, তাইলে হয়ে যাবে। এখন এটা সিনারিও বেসড আসতে পারে, আবার দেখি তো কি বলছে, সিনারিও বেসড, তারপরে সিনারিও বেসড দিয়ে বলে দিতে পারে যে এই জিনিসে এই ঘটনা ঘটছে, ওইখান থেকে বলো যে কিভাবে ইফেক্টিভ গঠন করবা না এইভাবে। যেমনি সোজা ইজিলি কয়া যাইতেছেন বস। আমি এখনো পড়া শুরু করি না, এটা আগে বাস্তব কথা। আমি এখন থিওরি পড়া শুরু করবো। তারপরে যে ডেলিভারেবল বেসড ডাব্লিউবিএস, ফেজ বেসড ডাব্লিউবিএস, এগুলো সিনারিও বেসড। এখন সিনারিও দিয়ে বলবে যে ওর এই ঘটনা ঘটতেছে, তাহলে তুমি ওর একটা ডাব্লিউবিএস বানাও, ডেলিভারেবল বেসড অথবা ফেজ বেসড, যে গুগল কোনো ক্লাসরুম কোডটা দিয়ে দিন। ডাব্লিউবিএস টা কই আছে? দেখেন একটু। ডাব্লিউবিএস টা লেকচার 5 এ আছে, ওই ইয়ার কাছে আছে, দেখো আসিফের কাছে থাকার কথা মনে হয়, নাকি আকাশের কাছে আছে। আর সেকশন 7 এর না আছে আমার কাছে। এই যে ওয়ার্ড ব্রেকডাউন স্ট্রাকচার ভাই বলতেছি এগুলা সিনারিও বেস কোশ্চেন কি আছে? কোশ্চেন তো না, এটা কি আর ওইভাবে দেয় নাকি কোশ্চেন? এটা তোমার চ্যাট জিপিটি থেকে বলে বানায় নিয়ে প্র্যাকটিস করতে হবে যে কি রকম কোশ্চেন আসতে পারে। ইয়া ডাব্লিউবিএস কোন ইয়া আছে নাকি, কোনো গ্রাফ বা চার্ট আছে নাকি? চার্ট না, জিনিসটা হলো মানে আমি দেখাইতেছি, আরে ওয়ার্ড ব্রেকডাউন স্ট্রাকচার প্রত্যেকটাও মানে কাজের হচ্ছে ব্রেক করতে হয়, মানে আস্তে আস্তে মানে স্টেপ বাই স্টেপ দেখা লাগে কিভাবে ভাগ হইতেছে আর কি, কিভাবে ভাগ ভাগ করে আমরা যখন কি করি প্রজেক্ট প্ল্যানিং করি, তারপরে প্রথমে ইনিশিয়ালাইজেশন করি, পরে প্ল্যানিং করি, প্ল্যানিং এর মধ্যে কি কি ঘটে, তারপরে হলো এক্সিকিউশনের মধ্যে কি কি ঘটে, তারপরে আমরা যখন ওই মনিটর করি ওটার মধ্যে কি কি ঘটে, এই জিনিসগুলো জাস্ট একটা ওই ছকের মতো দেয়। এই যে দেখো ডেলিভারেবল বেসড ডাব্লিউবিএস, সফটওয়্যার অ্যাপ্লিকেশন ম্যাডাম আমাদের ল্যাবে করাইছে এটা। এই যে প্ল্যানিং, ডিজাইন, ডেভেলপমেন্ট এন্ড প্ল্যানিং এর মধ্যে কি কি হয় দেখছো? এই যে দেখো প্ল্যানিং এর মধ্যে কি কি ঘটে আর কি জিনিসটা। এই দেখো রিকোয়ারমেন্ট গ্যাদারিং করা লাগে, প্রজেক্ট স্কোপ ডেফিনিশন, স্কেডিউল প্ল্যানিং। এখন তোমাকে সিনারিও দিয়ে বলবে, ওইটার ক্ষেত্রে তুমি জাস্ট খালি বলবা। এখন সিনারিওতে যদি বললো যে প্ল্যানিং এর মধ্যে কি কি করছে, ওই জিনিসটা জাস্ট খালি এইভাবে তুমি একটা ছকের মতো বানাই দিবা। তারপর বলবো যে ওর ইউএক্স ডিজাইন আছে, তাহলে তুমি ডিজাইন দিবা, আর্কিটেকচার ডিজাইন দিবা, ডেটাবেস ডিজাইন দিবা, মানে যা যা ঘটছে ওর ওইখানে ওই সবকিছু ওইখানে দিবা। অথবা ওর ওই সিনারিও বেসডে কি কি লাগতে পারে এইটাও তুমি ফাইন্ড আউট করে এখানে জাস্ট বসাই দিবা। ডেলিভারেবল বেসড হলে এই যে 5টা পয়েন্ট থাকতে হবে, ওর মধ্যে কি কি ঘটে ওগুলা। এরপরে আছে হলো ফেজ বেসড, যে ফেজ বেসডের মধ্যেও এই যে 5টাই জিনিস আছে, বাট জিনিসটা হলো কিভাবে কাজ করতেছে এখানে পড়ে তারপরে বুঝতে হবে, ওগুলো অনুযায়ী তোমাকে সিনারিও এগুলা পড়ার দরকার নাই, বুঝতে পারছো? এত কিছু জাস্ট ওই দুইটাই পড়ো তাইলে হবে। কিছু দরকার নাই, জাস্ট ওই দুইটাই পড়ো খালি, যে কিভাবে সিনারিও বেস থেকে আসতে পারে। এরপরে বলছে হইলো, এরপরে এই যে 6, এই যে 6 মধ্যে এই যে 6 যে পিডিএফটা, এই 6 মধ্যে দিছে হইলো পুরা বইয়ের পিডিএফ, এখানে দেখো সবকিছু দেওয়া আছে আর কি, প্রত্যেকটা ধরে ধরে। আমি ভাবছি এটা চ্যাট জিপিটি থেকে দেখবো। এই যে ডিসক্রিপটিভ ভার্সেস নরমেটিভ এথিক্স, এই জিনিসটা তোমার আগে জানতে হবে। তারপরে যে ডিসক্রিপটিভ এথিক্স আর নরমেটিভ এথিক্স জিনিসটা কি, এটা তোমাকে জানতে হবে। জানার পরে একটা সিনারিও দিয়ে বলে দিতে পারে যে এইখান থেকে কি কোনটা ডিসক্রিপটিভ আর নরমেটিভ এথিক্স, এগুলা ফাইন্ড আউট করে একটা লেখো, তখন ওইভাবে লিখতে হবে আর কি জিনিসগুলা। তারপরে এই যে এখানে কোলভার্স লেভেল অফ মোরাল ডেভেলপমেন্ট, এই জিনিসটা পড়তে হবে আর মানে সব এখানে জাস্ট এখানে দেওয়া আছে যে বিজনেস এথিক্স কি, ইনভেন্টরি ইথিক্যাল ইস্যুস বিজনেস ইন বিজনেসের মধ্যে যেগুলা ইনভেন্টরি অফ এথিক্যাল ইস্যুস ইন বিজনেস, এগুলা পড়তে হবে। এটারও একটা কোশ্চেন আছে আর কি, এই যে ইনভেন্টরি অফ এথিক্যাল ইস্যুস ইন বিজনেস, এমপ্লয়ির পার্সপেক্টিভে, কোম্পানির পার্সপেক্টিভে যদি আসে তাহলে ডাইরেক্ট কোশ্চেন আসবে বলছে, ঠিক আছে? এন্ড ইনভেন্টরি অফ এথিক্যাল ইস্যুস ইন বিজনেস, এই যে দেখো এই যে শুরুতেই আছে ইনভেন্টরি এথিক্যাল ইস্যুস বিজনেস, এই যে এমপ্লয়ি রিলেশনস, দ্য কোম্পানি কাস্টমার রিলেশন, এই যেটা হলো কোম্পানির পার্সপেক্টিভে, আর ওগুলো হলো এমপ্লয়ের পার্সপেক্টিভে, যে কোম্পানি কমিউনিটি। এটা তো উল্টা কেন বুঝলাম, হোয়াট ডাজ ইট রিয়েলি মিন? এই যে নরমেটিভ এথিক্স উল্টাই দিছে কেন? নরমেটিভ এথিক্স, ডিসক্রিপটিভ এথিক্স, এগুলো জিনিস এই যে এখানে আছে, এই যে 3 অ্যাপ্রোচেস টু বিজনেস এথিক্স, এই কোশ্চেনটাও বুঝলাম না।
এখন ঠিক আছে মনে হয়। হ্যাঁ এখন এখন ঠিক আছে আর কি। ঠিক আছে, এই যে এইগুলা দেখতে হবে আর কি। এই যে ভেন ডায়াগ্রাম, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসার মতো। কই গেল? এই যে এথিক্স, ইকোনমিক্স এন্ড ল, এটা যদি আসে ডাইরেক্ট কোশ্চেন আসবে একবারে। এই যে এথিক্স, ইকোনমিক্স এন্ড ল, ভেন মডেল, এই জিনিসটাই যেটা এথিক্স, ইকোনমিক্স এন্ড ল, ভেন মডেল, এই জিনিসটাই যে ব্যাখ্যা। এথিক্যাল রেসপন্সিবিলিটি, ইকোনমিক রেসপন্সিবিলিটি, লিগ্যাল রেসপন্সিবিলিটি, এই জিনিসগুলো এই যে ব্যাখ্যা করতে হবে আর কি। এটা বই আছে, বই দিছিলাম ভাই, এটা দিয়ে প্রেজেন্টেশন দিছিলাম। হ্যাঁ তাহলে তো জানাই আছে তাহলে। জি ভাই। তারপরে এই যে ভাই এটা কি ওই যে এক পেজ দেখাইছেন ওই এক পেজই? না, এটা তো জাস্ট তোমার ইয়া দেওয়া, এটা ব্যাখ্যা করা লাগবে না কোনটা কি আছে। ব্যাখ্যা কই ভাই? ব্যাখ্যা এই যে বই, আমাদের বই দিছিল একটা, ওইখানে আছে। তোরা লাগলে আমি বুঝিয়ে দিমু না এটা। এই যে মাশাআল্লাহ দিস। বুঝাই দিস বন্ধু। 51 পেজের স্লাইড, মানে স্লাইড বলতেছি চ্যাপ্টারই একটা 51, এইখানে সব দেওয়া আছে, এখান থেকে খুঁজে খুঁজে পড়তে হবে। আরাফাত বুঝাই দিস, চ্যানেলে ভিডিও দিস। এই যে দেখছো, এই যে এখান থেকে ব্যাখ্যা করতে হবে আর কি জিনিসটা। অথবা তুমি এটার পুরোটা ছবি দিয়ে চ্যাটজিপিটিরও বলতে পারো যে ভাই এটা ব্যাখ্যা করে দাও কি জিনিসটা। তারপরে এই যে 4 ইম্পর্টেন্ট এথিক্স কোশ্চেন, এটাও ছিল আমাদের ইয়াতে। এই যে এখানে ছিল যে 4 ইম্পর্টেন্ট এথিক্স কোশ্চেন, যদি আসে ডাইরেক্ট কোশ্চেন আসবে। এই যে এখানে what is descriptive is what ought to be, how to we get from what is what to be, কি আবিজাবি লেখছে আল্লাহ। আবার এই যে 3 models of management, immoral management, moral management, amoral management, এগুলো সবই যে দেওয়া আছে জাস্ট মানে টপিক আকারে, এগুলো পড়তে হবে আর কি দেখে দেখে। এই মানে জাস্ট এগুলো পড়বা আর কি, কিছু করার নাই, সবই থিওরি। এবার ম্যাথ থেকে কত মার্ক আইতে পারে? আমাদের ম্যাডাম তো বলছে 5-7 এর মতো। এখন ওই সেকশন 2 এ নাকি বলছে যে 10 নাম্বার থাকবে। সিরিয়াসলি? ম্যাক্সিমাম থিওরি কত ভালো, 10 এর বেশি থাকবে না, ম্যাক্সিমাম 10। তাহলে তো ম্যাথ এই আমি যে ভালো যদি রেজাল্ট করতে চাও তাহলে আমি বলি এই যে প্রথম 5টা আছে এটি ভালো করে পড়ো, দেখবা যে অনেক ইজিলি। যেমন এই 5টা পড়তে গেলে ম্যাথ তো ম্যাথ করলা 1 2 3 4 5 6টা প্রশ্ন পড়লে মনে করো লেকচার 1 এর থেকে মাস্টার্স বইটা। হ্যাঁ যদি আসে তাহলে আসবেই তা বলে না, যদি লেকচার 1 থেকে প্রশ্ন হয় তাহলে এটাই আসবে। এটাই তো ভাই, একটাই তো দেখতে স্যার, ফিজিবিলিটি স্টাডি তো হাই চান্স আছে। ভাই লেকচার 1 থেকে 5 এর মধ্যে কত মার্ক থাকবে হিসাব করো? দেখো এখানে যদি মনে করো এখানে 10 ধরো, তাহলে 10 15 20 25 30 এই তো হইতেছে। 5 10 15 20। ও না আমি বলি জিনিসটা। আবার আমাদের ম্যাডাম একটা কথা বলছিল যে এই যে লেকচারে 6 এইখান থেকে 15 থেকে 20 এর মতো থাকবে। মানে তুমি ধরে রাখো যে 20ই ধরো, যে এখানে 20 এখানে 20, তাহলে তো হইলো। বুঝছি, সেরা ভাই সেরা। 1 থেকে 5 20 আর 6 হচ্ছে 20। ভাগ্য ভালো থাকলে এখান থেকে 25 পাবা, কিন্তু 15 এখানে থাকবেই আর কি। কোশ্চেন তো অনেক থাকতেই পারে ভাই। এই 15 এর মধ্যে শিওর শর্ট কি আছে ভাই? শিওর শর্ট তো এখন কিছু কইতে পারতেছি না ভাই। শিওর শর্ট ম্যাথ আছে এইখান থেকে যদি 20 আছে, ম্যাথ আসবে 10 এর মতো, তাহলে আর 10 আসবে 1 2 3 4 5 6, 6টার থেকে 10 আসবে। তাহলে চিন্তা করো যে মাঝখান থেকে দেখলা যে এইখান থেকে একটা এইখান থেকে একটা, এই দুইটা দেই নাই, অথবা এটা দিছে এইখান থেকে দেই নাই, এরকম হতে পারে। অথবা লেজুর লাগায়ও কোশ্চেন দিতে পারে, জানি না ভাই। আমি ওই যে ডাইরেক্ট যেগুলো লেখা আছে না, ওগুলা তো মনে হয় আসার চান্স একটু বেশি, কারণ সরাসরি দিতে পারে একদম কোশ্চেন। সিনারিও বেস তো মনে করেন, ওটা তো মনে করেন সিনারিও যে কোনো ভাবেই করা যায় আর কি। ডাইরেক্ট কোশ্চেনের মান মানে শক্তিটা বেশি আর কি। এখন এটা পড়া শুরু করে দেয়, এত ভাবনা চিন্তা করে লাভ নেই। বাজে গেছে 8টা। ও ভাই আচ্ছা ঠিক আছে ভাই, আপনার পিডিএফটা একটু দিয়ে দেন ভাই ইনশাআল্লাহ, যেটা দিয়ে পড়াইলেন। ওটা আরাফাতরে পাঠাই দিছি, দেখো ওর কাছ থেকে নিয়ে নিও। আচ্ছা আরাফাত দিয়ে দিছি। আরাফ দে অর্ডার দিতেছস না রিকোয়েস্ট? অনুরোধ। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, জাযাকাল্লাহু খাইরান ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। তাড়াতাড়ি আপলোড দে।